সেদিন সন্ধ্যার পর আমরা মাত্র 3 জন সভ্য ক্লাবে উপস্থিত ছিলাম। আমি, বড়দা এবং একজন নতুন সভ্য, হিরণময় বাবু। ইনি সম্প্রতি সিগারেট ফ্যাক্টরিতে চাকরি লইয়া এখানে আসিয়াছেন। সন্ধ্যা কাটাইবার জন্য ক্লাবের সভ্য হইয়াছেন। বেশ মিশুক ও রসিক লোক। ফাল্গুন মাস, খোলা জানালা দিয়া বাতাস আসিয়া টেবিলের উপর পাট করা খবরের কাগজখানাকে চঞ্চল করিয়া তুলিয়াছে। মাথার উপর বিদ্যুৎ বাতিটা প্রখর ভাবে জ্বলিতেছে। আমরা 2-4টা অনাবশ্যক কথা বলিয়া নীরব হইয়া পড়িয়াছি। বড়দা কড়িকাঠের দিকে তন্ময় চক্ষু তুলিয়া বোধ করি নতুন ভৌতিক গল্প উদ্ভাবন করিতেছে। হিরণময় বাবু লম্বা একটা হোল্ডারে সিগারেট জুড়িয়া টানিতেছে এবং থাকিয়া থাকিয়া বড়দার দিকে কটাক্ষপাত করিতেছেন। আমি ভাবিতেছি, হঠাৎ হিরণময় বাবু বলিলেন, বড়দা বাবু, আপনি নাকি ভূত দেখেছেন? চমকিয়া মুখ তুলিলাম। বড়দাকে এই প্রশ্ন করা আর পাগলকে শাঁকা নাড়িতে বারণ করা একই কথা। হিরণময় বাবু নতুন লোক, বড়দাকে এখনো ভালো করিয়া চেনেন নাই। আমি সন্ত্রস্ত হইয়া উঠিলাম। বড়দা কড়িকাঠ হইতে চক্ষু নামাইয়া তন্ময় দৃষ্টিতে হিরণময় বাবুর পানে চাহিল এবং ঠিক এই সময়ে বিদ্যুৎ বাতি নিবিয়া ঘর অন্ধকার হইয়া গেল। অতর্কিত ঘটনায় হিরণময় বাবু হেঁচকি তোলার মতো একটা শব্দ করিলেন। হিরণময় বাবুর প্রশ্নের সঙ্গে আলো নিবিয়া যাওয়ার কোনো অনৈসর্গিক সংযোগ আছে তাহা মনে করিবার কারণ নাই। কিছুদিন হইতে এই ব্যাপার ঘটিতেছিল। হঠাৎ আলো নিবিয়া সমস্ত পাড়াটাই নিরালোক হইয়া যাইতেছিল। বৈদ্যুতিক কর্তারা বলিতেছিলেন লাইনের দোষ হইয়াছে, কিন্তু দোষ ধরিতে পারিতেছিলেন না। আজও তাহাই হইয়াছে। আধ ঘন্টার মধ্যে আলো জ্বলিবে না। অন্ধকারে বসিয়া আছি। প্রথম কথা কহিল বড়দা। তাহার কণ্ঠস্বরে বেশ একটু পরিতৃপ্তির সুর ধরা পড়িল, যেন তাহার গল্পের পরিবেশ রচনার জন্যই আলো নিবিয়া গিয়াছে। সে বলিল, ভূত আমি অনেক দেখেছি হিরণময় বাবু। দিশি ভূত, বিলিতি ভূত, ভালো মানুষ ভূত, দুর্দান্ত ভূত। মানুষ যেমন হরেক রকমের আছে, ভূতও তেমনি। কিন্তু গত পৌষ মাসে যে ভূতটিকে দেখেছিলাম তার মতো অশ্লীল ভূত জীবনে দেখিনি। হিরণময় বাবু অবাক হইয়া বলিলেন, অশ্লীল ভূত কিরকম? কাপড় চোপড় পরে না? বড়দা বলিল, ঠিক ওরকম নয়। ভূতকে অশ্লীল কেন বলছি তা বুঝতে হলে গল্পটা শোনা দরকার। গত পৌষ মাসে আমি মুজফ্ফরপুরে গিয়েছিলাম। গল্প আরম্ভ হইয়া গেল। মুজফ্ফরপুর জেলায় আমাদের সামান্য জমি জমা আছে। জায়গাটার নাম নীলমহল। আগে সাহেবরা নীলের চাষ করত। তারপর নীলের চাষ যখন উঠে গেল তখন আমার ঠাকুরদা ওটা কিনেছিলেন। এখন সেখানে ধান হয়, আখ হয়, আম লিচুর বাগানও আছে। 2-4 ঘর প্রজা আছে। আমাদের সাবেক নায়েক শিবসদয় দাস সেখানে থেকে সম্পত্তি দেখাশোনা করেন।
দাদা শীতকালে গিয়ে তদারক করে আসেন। এবছর দাদা বিছানায় শুলেন। কি করা যায়, ধান কাটার সময়। আখ তৈরি হয়েছে, এ সময় মালিকদের একবার যাওয়া দরকার। শিবসদয়বাবু অবশ্য লোক ভালোই, বিপত্নিক, নিঃসন্তান মানুষ, চুরিচামারি করেন না। কিন্তু সম্প্রতি তিনি তারই এবং অন্যান্য ব্যাপারে বেশি আসক্ত হয়ে পড়েছেন। কাজকর্ম ভালো দেখতে পারেন না, প্রজারা লুটেপুটে খায়। সুতরাং আমাকেই যেতে হলো। ছেলেবেলায় দু একবার নীলমহলে গিয়েছি, তারপর আর যাইনি। মজফ্ফরপুর শহর থেকে 4-5 মাইল দূরে শ্যাম্পানি নামে একরকম বলদ টানা গাড়ি আছে, তাতেই চড়ে যেতে হয়। পৌষের মাঝামাঝি একদিন বিকেলবেলা গিয়ে পৌঁছলাম। ওদিকে তখন প্রচণ্ড শীত পড়েছে। আগে খবর দিয়ে যাইনি। আগে খবর দিয়ে গেলে জমিদারির প্রকৃত স্বরূপ দেখা যায় না। কর্মচারীরা ধোঁকার টাটি তৈরি করে রাখে। গিয়ে দেখি কাছারি বাড়ির সামনে তক্তপোষ পেতে শিবসদয় বাবু রোদ্দুরে বসে বৃহত্তন্ত্রসার পড়ছেন। তার সামনে এক কলসি তাড়ি, রোদ্দুরে তাড়ি গেঁজিয়ে কলসির গা বেয়ে ফেনা গড়িয়ে পড়ছে। আমাকে দেখে শিবসদয় বড়ই অপ্রতিভ হয়ে পড়লেন। তারপর এসে পায়ের ধুলো নিলেন। তিনি আমার চেয়ে বয়সে অনেক বড়, কিন্তু আমি মালিক, তার উপর ব্রাহ্মণ। পায়ের ধুলো নিয়ে আমতা আমতা করে বললেন, আগে খবর দিলেন না কেন? খবর পেলে আমি স্টেশনে গিয়ে। মনে মনে ভাবলাম, খবর দিলে তাড়ির কলসি দেখতে পেতাম না। ন্যাকা সেজে বললাম, দাদা আসতে পারলেন না, তাঁর কোমরে বাত হয়েছে। হঠাৎ আমার আশা স্থির হলো। তারপর কলসির দিকে আঙুল দেখিয়ে জিজ্ঞেস করলাম, ওটা কি? শিবসদয় এতক্ষণে সামলে নিয়েছেন। বললেন, আগে তালের রস, শীতটা চেপে পড়েছে। এ সময় তালের রসে শরীর গরম থাকে, একটু হবে নাকি? বললাম, না, অনেক দিন বেহারে আছি, কিন্তু তারই এখনো ধরিনি। আমার জন্য বরং একটু চায়ের ব্যবস্থা করুন। শিবসদয় হলধর বলে হাঁক দিলেন। কাছারি বাড়ির পিছন দিক থেকে হলধর এসে আমাকে দেখে তাড়াতাড়ি আমার পায়ের কাছে মাটিতে হাত ঠেকিয়ে প্রণাম করল। হলধরকে চিনি, মাঝে মাঝে ধান বিক্রির টাকা নিয়ে মুঙ্গেরে আসে। বুড়ো লোক, যাতে কাহার কিংবা ধানুক, চোখ দুটো ভারী ধূর্ত। কাছারিতে চাকরের কাজ করে, আর বিনা খাজনায় 2-3 বিঘে জমি চাষ করে। শিবসদয় বললেন, ছোটবাবুর জন্য চা আর জলখাবার তৈরি করো। হলধর বললে, চা জলখাবার? আগে তা আমি কবুতরকে এক্ষুনি ডেকে আনছি, সে সব জানে। হলধর ব্যস্ত সমস্তভাবে বাইরে চলে গেল, বোধহয় গ্রামে গেল। আমি জিজ্ঞেস করলাম, কবুতরীকে? শিবসদয় একটু থমকে বললেন, কবুতরী হলধরের নাতনি। শিবসদয় আমাকে কাছারিতে নিয়ে গিয়ে বসালেন।
কাছারি পাকা বাড়ি নয়, পাশাপাশি 3টে মেটে ঘর, সামনে টানা বারান্দা, মাথায় খড়ের চাল, ভিত বেশ উঁচু, কিন্তু অনাদরে অবহেলায় মাটি খসে খসে পড়ছে। চালের অবস্থাও তথৈবচ। কতদিন ছাওয়া হয়নি তার ঠিক নেই। 3টে ঘরের অবস্থাই সমান। মেঝেয় ধুলো উঠছে, চালে ফুটো। শিবসদয়ের উপর মনটা বিরক্ত হয়ে উঠল। তাড়ি খেয়ে খেয়ে লোকটা একেবারে অপদার্থ হয়ে পড়েছে। নেহাত পুরনো চাকর, নইলে দূর করে দিতাম। শিবসদয় বোধহয় আমার মনের ভাব বুঝতে পেরেছিলেন। কাঁচুমাচু হয়ে বললেন, আমার বড় চুক হয়ে গেছে। আপনি আসবেন জানলে সব ফিটফাট করে রাখতাম। নিজের জন্য কে অত করে। যা হোক, এবার ধান কাটা হলেই চালটা ছাইয়ে ফেলব। মনটা একটু নরম হলো। কাছারি থেকে নেমে বললাম, চায়ের দেরি আছে, ততক্ষণ চারদিক ঘুরে দেখি। ছেলেবেলায় দেখেছি, ভালো মনে নেই। শিবসদয় বললেন, চলুন, আমি দেখাচ্ছি। দুজনে বেরুলাম। 70-80 বিঘে চাষের জমি, তার মাঝখানে বিঘে 4 উঁচু জায়গা। এদেশে বলে ভিট জমি। এই উঁচু জায়গাটার উপর আমাদের কাছারি। আগে এখানে নীলকর সাহেবদের কুঠি ছিল। মাঝখানে মস্ত একটা পুকুর। এই পুকুরে নীলের ঝাড় পচিয়ে প্রকাণ্ড প্রকাণ্ড লোহার কড়ায় সেদ্ধ করে নীলের কাঠ বার করত। এখন পুকুর মজে গেছে। যেটুকু জল আছে তা পদ্ম আর কলমির দামে ভরা। এই 4 বিঘে জোড়া ভগ্নস্তূপের চারদিকে ঝোপঝাড় জন্মেছে, বড় বড় গাছ গজিয়েছে। একটা বিশাল সূচিপূর্ণ ঝাউ গাছ হাত পা মেলে পুকুরের ঈশান কোণটাকে আড়াল করে রেখেছে। বাইরের দিকে দৃষ্টি ফেরালে মনে হয় সবুজ সমুদ্রের মাঝখানে পাথুরে দ্বীপের উপর আমরা দাঁড়িয়ে আছি। ধানের ক্ষেত, আখের ক্ষেত, আম লিচুর বাগান। বিকেল বেলায় পড়ন্ত রৌদ্রে তার উপর বাতাসের ঢেউ খেলে যাচ্ছে। আমলিচুর বাগানের কোলে প্রজাদের গ্রাম। মোট 20-25টা খড়ে ছাওয়া কুঁড়ে ঘর। বড় সুন্দর দেখতে। কিন্তু দেখতে যতই সুন্দর হোক, ওখানকার আবহাওয়া ভালো নয়। ঘুরে বেড়াতে বেড়াতে নিজের অগোচরেই একটা কাঁটা আমার মনে মিথ্যে লাগলো। কোথায় যেন একটা বিকৃত পচা অসুচিতা লুকিয়ে আছে, ঢাকা নর্দমার চাপা দুর্গন্ধের মতো। নীলকর সাহেবরা শুধু অত্যাচারী ছিল না, পাপী ছিল। এমন পাপ নেই যা তারা করত না। তাদের পাপের ছাপ যেন এখনো ও জায়গা থেকে মুছে যায়নি। মনে পড়ল, দাদা বলেছিলেন নীলমহলের বাতাসে ম্যালেরিয়ার চেয়েও সাংঘাতিক বিষ আছে। ওখানে বেশি দিন থাকলে মানুষ অধঃপাতে যায়, অমানুষ হয়ে যায়। ফিরে আসতে আসতে হঠাৎ চোখে পড়ল ঝাউ গাছটার আড়ালে একটা পাকা ঘর। আঙুল দেখিয়ে প্রশ্ন করলাম, ওটা কি? শিবসদয় বললেন, ওটা কোত ঘর। কোত ঘর?
সে কাকে বলে? নীলকরদের আমলের ঘর। প্রজারা বজ্জাতি করলে সাহেবরা তাদের ধরে এনে ওই কোতঘরে বন্ধ করে রাখত। খুব মজবুত ঘর করেছিল, যেন লক্ষিন্দরের লোহার ঘর। চলুন তো দেখি। গিয়ে দেখি ঝাউ গাছের আওতায় ছোট একটি ঘর। খুব উঁচু নয়, বেঁটে নিরেট চৌকস জগদ্দল পাথরের মতো মজবুত ঘর। 24 ইঞ্চি চওড়া দেওয়াল, মোটা মোটা গরাত লাগানো জানলার লোহার কবাট খোলা রয়েছে। দরজার লোহার কবাটও খোলা। দেখে আশ্চর্য হয়ে গেলাম। ইট কাঠ দরজা জানালা কিছুই নষ্ট হয়নি। 60-70 বছর ধরে দিব্যি অটুট রয়েছে। দোরের কাছে গিয়ে ভিতরে উঁকি মারলাম। মেঝে শান বাঁধানো, দেওয়ালের চুনকাম এখনো বোঝা যায়। আমি শিবসদয়কে বললাম, ঘরটা তো বেশ ভালো অবস্থাতেই আছে, ব্যবহার করেন না কেন? দরজা জানালা কি জাম হয়ে গেছে? শিবসদয় আগে বলে থেমে গেলেন। আমি দরজার কবাট ধরে টানলাম। মরচে ধরা হাঁসকলে ক্যাচ ক্যাচ শব্দ হলো বটে, কিন্তু বেশ খানিকটা নড়ল। আমি শিবসদয়ের পানে তাকালাম। তিনি উৎকণ্ঠিতভাবে বললেন, সন্ধে হয়ে এলো, চলুন এবার ফেরা যাক। সূর্যাস্ত হয়েছে কি হয়নি, কিন্তু ঝাউ গাছতলায় ঘোর ঘোর হয়ে এসেছে। কাছারি বাড়ি এখান থেকে বড় জোর 100 গজ। আমি দরজা ছেড়ে পা বাড়ালাম। ঠিক এই সময় আমার কানের কাছে কে যেন খিসখিস শব্দ করে হেসে উঠল। আমি চমকে ফিরে তাকালাম। কেউ নেই। উপর দিকে চোখ তুলে দেখলাম ঝাউ গাছের ডালগুলো একটা দমকা হাওয়া লেগে নড়ে উঠেছে, তারই শব্দ। কিন্তু ঠিক মনে হলো যেন চাপা গলায় হাসি। পুকুরের পাড় দিয়ে অর্ধেক পথ এসেছি। শিবসদয় একটু কেশে কেশে বললেন, কোতঘরের জানালা দরজা বন্ধ করা যায়, কিন্তু বন্ধ থাকে না, আপনা আপনি খুলে যায়। তার মানে? আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। শিবসদয় বললেন, সেই জন্যেই ঘরটা ব্যবহার করা যায় না, ওতে সাহেব থাকে। সাহেব থাকে? কোন সাহেব? আগে আছে একজন। শিবসদয় একবার ঘাড় ফিরিয়ে পিছন দিকে তাকালেন, বললেন, এখন চলুন, পরে বলবো। একটু বিরক্ত হলাম। লোকটা কি আমাকে ভূতের গল্প শুনিয়ে ভয় দেখাতে চায় নাকি? পীরের কাছে মামদোবাজি। যা হোক, কাছারিতে ফিরে এসে দেখলাম পূর্ণকুম্ভটি স্থানান্তরিত হয়েছে। তক্তপোশের উপর কম্বল পাতা, তার উপর ফরাশ, তার উপর মোটা তাকিয়া। গদিয়ান হয়ে বসলাম। পশ্চিম আকাশে তখনও বেশ আলো রয়েছে। বাতাস ক্রমেই ঠান্ডা হয়ে আসছে। শিবসদয় ঘরে গিয়ে একটা বালাপোষ গায়ে জড়িয়ে চৌকির কোণে এসে বসলেন। বোধহয় এই ফাঁকে শরীর গরম করা সঞ্জীবনী সুধা সেবন করে এলেন। এই সময় একটা মেয়ে রান্নাঘর থেকে নেমে এলো, দুহাতে বড় কাঁসার থালার উপর চায়ের পেয়ালা আর জলখাবারের রেকাবি নিয়ে।
চলনের ভঙ্গিতে বেশ একটু ঠমক আছে। হিন্দিতে যাকে বলে লচক। উচাক্কা বয়স, নিটোল পুরন্ত গড়ন, গায়ের রং ময়লা বটে, মুখখানাও সুন্দর বলা চলে না। পুরু ঠোঁট, চোয়ালের হাড় চওড়া, চোখের দৃষ্টি নরম নয়। সব মিলিয়ে একটা দুরন্ত আকর্ষণ আছে। হলধরের নাতনি কবুতরী আমার সামনে থালা রেখে আমার মুখের পানে চেয়ে হাসল। সাদা দাঁতগুলো ঝকঝক করে উঠল। সহজ ঘনিষ্ঠ প্রগলভতার সঙ্গে বলল, ছোট মালিককেই প্রথম দেখলাম। আমি উত্তর দিলাম না। শিবসদয়ের দিকে তাকালাম। তিনি অন্যদিকে মুখ ফিরিয়ে তাকিয়ে আছেন। জিজ্ঞেস করলাম, আপনি চা খাবেন না? শিবসদয় অস্পষ্ট স্বরে বললেন, আমি খাই না। কবুতরী আমার সামনে দাঁড়িয়েছিল। বলল, ছোট মালিক, দেখুন না চায়ে মিষ্টি হয়েছে কিনা। গলায় এতটুকু সংকোচ নেই। চায়ে চুমুক দিয়ে বললাম, ঠিক আছে। কবুতরী বলল, আর নিমকি খেয়ে দেখুন না। আমি নিমকিতে কামড় দিয়ে বললাম, ঠিক আছে। কবুতরী তবু দাঁড়িয়ে রইল। আমি তার দিকে একবার তাকালাম। সে আমার পানে অপলক চোখ মেলে চেয়ে আছে, মুখে ঘনিষ্ঠ নির্লজ্জ হাসি। শিবসদয় তার দিকে না তাকিয়েই একটু অপ্রসন্ন স্বরে বললেন, কবুতরী, দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি রান্নার কাজ সেরে নাও। বাবু ক্লান্ত হয়ে এসেছেন, সকাল সকাল খেয়ে শুয়ে পড়বেন। কবুতরী আরো খানিক দাঁড়িয়ে রইল, তারপর অনিচ্ছা ভরে রান্নাঘরের দিকে চলে গেল। আমি জিজ্ঞেস করলাম, আপনার রান্না কি কবুতরই করে? হ্যাঁ। ওর ঘরে কে কে আছে? একটু চুপ করে থেকে শিবসদয় ম্রিয়মাণ স্বরে বললেন, ও হলধরের কাছেই থাকে। একটা স্বামী ছিল, বছরখানেক আগে ওকে ত্যাগ করে চলে গেছে। শিবসদয়ের দিকে ভালো করে চেয়ে দেখলাম, এতক্ষণ যা চোখে পড়েনি হঠাৎ তাই দেখতে পেলাম। তার শীর্ণ চেহারা, নিষ্প্রভ চোখ, ঝুলে পড়া আলগা ঠোঁট, তার সাম্প্রতিক জীবনের সম্পূর্ণ ইতিহাস যেন ওই মুখে লেখা রয়েছে। বুড়ো বয়সে তিনি শুধু তাল রসেরই রসিক হননি, অন্য রসেও মজেছেন, পরকীয়া রস। কবুতরী ছোট ঘরের শৈরিনী মেয়ে, সে তাকে গ্রাস করেছে। কিন্তু কবুতরী শিকারী মেয়ে, বড় শিকার সামনে পেয়ে সে ছোট শিকারের পানে তাকাবে কেন? কবুতরীর ভাবভঙ্গি থেকে শিবসদয় তা বুঝতে পেরেছেন, তাই তার মনে সুখ নেই। অথচ যখন বয়স কম ছিল, শিবসদয় তখন সচ্চরিত্র ছিলেন। লেখাপড়া বেশি না করলেও মনটা ভদ্র ছিল। 5 বছর আগে পর্যন্ত তিনি আমাদের মুঙ্গেরের জমি জমা দেখতেন। কাজকর্মে দক্ষতা ছিল, অবৈধ লাভের লোভ ছিল না। আর আজ নীলমহলে এসে তার এই অবস্থা, এটা কি স্থান মাহাত্ম্য? ম্যালেরিয়ার চেয়েও সাংঘাতিক বিষ তার রক্ত দূষিত করে দিয়েছে। চা জল খাবার শেষ করে বললাম, চলুন ভেতরে গিয়ে বসা যাক, বাইরে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। হলধর ঘরে ঘরে লণ্ঠন জ্বেলে দিয়েছে। আমরা দপ্তরের মেঝেয় পাতা গদির উপর গিয়ে বসলাম।
জিজ্ঞেস করলাম। রাত্রে শোবার ব্যবস্থা কিরকম? আমার সঙ্গে লেপ বিছানা সব আছে। শিবসদয় বললেন, শোবার ঘরে আপনার বিছানা পেতে দিয়েছি। আমি এই গদির ওপরেই রাত কাটিয়ে দেব। সিগারেট ধরিয়ে তাকিয়ায় ঠেস দিয়ে বসলাম। বললাম, এবার কোত ঘরের সাহেবের গল্প বলুন। একটু বসুন, আমি রান্নার খবরটা নিয়ে আসি বলে শিবসদয় উঠে পড়লেন। মিনিট 5 পরে আবার ফিরে এসে বসলেন। গন্ধ পেয়ে বুঝলুম শুধু রান্না পরিদর্শন নয়, শীতের অমোঘ মুষ্টিযোগও বেশ খানিকটা টেনেছেন। তার চোখে মুখে সজীবতা ফিরে এসেছে। বললেন, আপনি কি সাহেবের কথা কিছুই জানেন না? কিছু না, কেউ কিছু বলেনি। শিবসদয় তখন আরম্ভ করলেন, আমারও শোনা কথা। হলধর আর গায়ের 5 জনের মুখে যা শুনেছি তাই বলছি। 80-90 বছর আগেকার ঘটনা। তখন নীলকর সাহেবদের ব্যবসা গুটিয়ে আসছে। জার্মানির কারখানায় নকল নীল তৈরি হয়েছে। সেই সময় এখানে যেসব সাহেব থাকতো তাদের মধ্যে একটা ছোঁড়া ছিল ভয়ঙ্কর পাজি। এখানকার নীল চাষিরা তার নাম দিয়েছিল বিল্লি সাহেব। প্রজারা কিছু করলে তাদের ধরে এনে হাসতে হাসতে যে সব যন্ত্রণা দিত তা শুনলে এখনো গা শিউরে ওঠে। গ্রীষ্মকালে হাত পা বেঁধে রোদ্দুরে সারাদিন ফেলে রেখে দিত। শীতের রাত্রিরে পুকুরে গলা পর্যন্ত ডুবিয়ে দাঁড় করিয়ে রাখত। আঙুলের নখের উপর পেরেক ঠুকে দিত। আর কম বয়সী মেয়ে মানুষ দেখলে তো রক্ষে নেই। অন্য সাহেবরাও দরকার হলে প্রজাদের উপর অত্যাচার করত। ধরে এনে কোতঘরে বন্ধ করে রাখত। কিন্তু বিল্লি সাহেবের তুলনায় সে কিছুই নয়। বিল্লি সাহেব রোজ নতুন নতুন যন্ত্রণা দেবার ফন্দি বার করত। অন্য সাহেবরা তাকে সামলাবার চেষ্টা করত, পেরে উঠত না। একবার একটা প্রজা দাদনে টাকা নিয়ে গা ঢাকা দিয়েছিল। সাহেবরা তার সমস্ত বউকে ধরে এনে কোতঘরে বন্ধ করে রেখেছিল। বউটার উপর অত্যাচার করার মতলব তাদের ছিল না। প্রজাটাকে জব্দ করাই ছিল তাদের উদ্দেশ্য। বিল্লি সাহেব কিন্তু মনে মনে অন্য ফন্দি এঁটেছিল। দুপুর রাত্রে অন্য সাহেবরা যখন ঘুমিয়ে পড়েছে তখন সে কোতঘরের তালা খুলে ঘরে ঢুকল। বউটার কাছে ছোড়াছুড়ি ছিল না। তার দুহাতে ছিল ভারী ভারী রূপোর বালা, এদেশে যাকে বলে কাংনা। তাই দিয়ে সে মারল বিল্লি সাহেবের রগে। সাহেব সেইখানেই পড়ে মরে গেল। বউটা পালালো। অন্য সাহেবরা জেগে উঠেছিল। তারা ব্যাপার দেখে ভয় পেয়ে গেল। তখন দীনবন্ধু মিত্রের নীলদর্পণ বেরিয়েছে। লং সাহেব তার তর্জমা করে জেলে গেছে। এ সময় যদি এই ব্যাপার জানাজানি হয় তাহলে আর রক্ষে থাকবে না। সাহেবরা সেই রাত্রেই কোতঘরের মেঝে খুঁড়ে বিল্লি সাহেবকে কবর দিলে। তারপর মেঝে আবার শান বাঁধিয়ে ফেললে। বাইরে রটিয়ে দিলে
বিল্লি সাহেব দেশে ফিরে গেছে। এই ঘটনার 2-3 বছরের মধ্যেই নীলের ব্যবসা উঠে গেল। সাহেবরা জমিদারি বিক্রি করে দেশে চলে গেল। আপনার ঠাকুরদা নীলমহল কিনলেন। কোদঘরটা সেই থেকে পড়ে আছে। শুনেছি গোড়ার দিকে ঘরটাকে গুদাম হিসাবে ব্যবহার করার চেষ্টা হয়েছিল। মুশকিল হলো এই যে ওর দরজা জানালা বন্ধ রাখা যায় না। যতবার বন্ধ করা হয় ততবার খুলে যায়। এমনকি দরজায় তালা লাগালেও ফল হয় না, তালা আপনা আপনি খুলে যায়। তাই সকলের বিশ্বাস বিল্লি সাহেব ওখানেই আছে। শিবসদাই চুপ করলেন। আমিও খানিকক্ষণ চুপ করে রইলাম। তারপর জিজ্ঞেস করলাম, বিল্লি সাহেবের ভূতকে কেউ দেখেছে? আগে না, কেউ কিছু চোখে দেখেনি। আপনিও দেখেননি? না, কিন্তু অনুভব করেছি একটা দুষ্ট প্রেতাত্মা আছে বলে শিবসদয় চকিতে ঘাড় ফিরিয়ে পিছন দিকে তাকালেন। আপনি প্রেতাত্মা বিশ্বাস করেন? মানে ভূত মানেন? আগে সে কি কথা, প্রেতাত্মায় বিশ্বাস করব না? আত্মা যদি থাকে প্রেতাত্মাও আছে। তা বটে। রাত্রি 8টার মধ্যে খাওয়া সেরে নিলাম। শিবসদয়ও আমার সঙ্গে বসলেন। খাওয়াটা একটু বেশি হয়ে গেল। খেয়ে উঠে আঁচাতে আঁচাতেই শীত ধরে গেল। আর বসলাম না, একেবারে শোবার ঘরে গেলাম। শিবসদয়ও সঙ্গে সঙ্গে এলেন। একটা তক্তপোশের উপর পুরো বিছানা পাতা হয়েছে। ঘরের কোণে হ্যারিকেন লণ্ঠন জ্বলছে। আমি সঙ্গে একটা ইলেকট্রিক টর্চ এনেছিলাম। সেটা সুটকেস থেকে বার করে বালিশের পাশে রাখলাম। তারপর বিছানায় বসে সিগারেট বার করলাম। ঠান্ডায় আঙুলগুলো কালিয়ে গেছে, হাড়ে কাঁপুনি ধরেছে। শিবসদয় আমার অবস্থা দেখে একটু কেশে বললেন, এখানকার ঠান্ডা আপনার অভ্যেস নেই, লেপে শীত ভাঙবে না। যদি 1 পেয়ালা গরম তালের রস খেয়ে শোন, তাহলে আর শীত করবে না। একটু কড়া সুরেই বললাম, না। তারপর সিগারেট ধরিয়ে বললাম, আপনি শুয়ে পড়ুন গিয়ে, কাল সকালে আপনার খাতাপত্তর দেখব। লেপের মধ্যে শরীর গরম হয়ে আসছে। সিগারেট শেষ করে চোখ বুজে শুয়ে আছি। এত তাড়াতাড়ি ঘুমানো অভ্যেস নেই, তবু একটা তন্দ্রা আসছে। হঠাৎ চোখ খুলে গেল। দেখি কবুতরি বিছানার পাশে দাঁড়িয়ে আছে। কমানো লণ্ঠনের অস্পষ্ট আলোয় তাকে দেখে আমার যেন দম বন্ধ হয়ে এলো। কখন নিঃশব্দে ঘরে ঢুকেছে জানতে পারিনি। আমি চোখ খুলেছি দেখে কবুতরি আমার মুখের কাছে ঝুঁকে চাপা গলায় বলল, ছোট মালিক, আপনি জেগে আছেন? আপনার পা টিপে দিই? ধর্মর করে বিছানায় উঠে বসলাম। না, দরকার নেই, তুমি যাও। কবুতরি মোটেই অপ্রস্তুত হলো না। সহজভাবে বলল, আচ্ছা, কাল ভোরে আমি আপনার চা তৈরি করে আনব। এখন ঘুমিয়ে পড়ুন। সে ছায়ার মতো ঘর থেকে বেরিয়ে গেল। আমি কিছুক্ষণ বসে রইলাম। তারপর উঠে দরজা বন্ধ করতে গেলাম। দরজায় হুড়কো থাকবার কথা, কিন্তু হুড়কো নেই। বাইরের আক্রমণ থেকে আত্মরক্ষার কোনো উপায় নেই। কি করা যায়?
দরজাটা ভালো করে চেপে দিয়ে এসে শুলাম। কণ্টকসজ্জায় এপাশ ওপাশ করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুম ভাঙল একেবারে শেষ রাত্রে। দেখি লেপের মধ্যে ঠান্ডায় জমে গেছি। গোটা তিনেক সিগারেট পরপর টানলাম, কিছু হলো না। লাথির ঠেকি চড়ে ওঠে না। ভাবছি এবার কি করব। লণ্ঠনটাকে কোলে নিয়ে বসলে কেমন হয়। এমন সময় দোর খুলে কবুতরি ঘরে ঢুকল। তার হাতে চায়ের পেয়ালা ধোঁয়াচ্ছে। বাক্যব্যয় না করে পেয়ালা হাতে নিলাম। এক চুমুক দিতেই জিভটা যেন পুড়ে গেল, কিন্তু শরীরের মধ্যে তৃপ্তি ভরে উঠতে লাগলো, রক্ত গরম হওয়া তৃপ্তি। কবুতরি হেসে বলল, সিগারেটের গন্ধ পেয়ে বুঝলাম ছোট মালিকের ঘুম ভেঙেছে। বললাম, তুমি কি বাড়ি যাওনি? সে বলল, না, রান্নাঘরে উনুনের পাশে শুয়ে রাত কাটিয়ে দিয়েছি, নইলে মালিকের চা তৈরি করতাম কি করে। চা শেষ করে পেয়ালা তার হাতে দিলাম। বললাম, আর এক পেয়ালা নিয়ে এসো। সে একগাল হেসে ছুটে চলে গেল। আশ্চর্য মেয়ে, কি অসম্ভব খাটতে পারে, শরীরে ক্লান্তি নেই। ভোরবেলা মালিকের চা তৈরি করে দেবার জন্য সারা রাত উনুনের পাশে শুয়ে থাকতে পারে, অথচ অন্যদিকে আবার। সেদিন বেলা 9টার সময় দপ্তরে গিয়ে বসলাম। শিবসদয়কে বললাম, ও ঘরে আর আমি শোব না। আজ থেকে কোত ঘরে আমার শোবার ব্যবস্থা করুন। শিবসদয় ঘাবড়ে গেলেন। কোত ঘরে? কিন্তু। আমি বললাম, কিন্তু কি? বিল্লি সাহেবের সঙ্গে আমি বোঝাপড়া করব, আপনার ভাবনা নেই। তারপর প্রায় সারা দিনটাই কাজকর্মে কেটে গেল। দুপুরবেলা খেয়ে দিয়ে আমার নতুন শোবার ঘর তদারক করতে গেলাম। দুপুরের আলোয় জায়গাটা মোটেই ভুতুড়ে বলে মনে হয় না, দিব্যি ঝরঝরে। হলধর ঘরটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রেখেছে। একটা তক্তপোষ ঢুকিয়েছে। দেখে শুনে ফিরে এলাম। কোত ঘরে ভূত থাকে থাক, ছাদে তো ফুটো নেই। বিকেলবেলাটাও কাজে কর্মে কাটল। যত সন্ধে হয়ে আসতে লাগলো শিবসদয় ততই শঙ্কিত হয়ে উঠতে লাগলেন। শেষে রাত্রে খেতে বসে বললেন, দেখুন, আমার ভয় করছে, যদি কিছু ঘটে। বললাম, কিছু ঘটবে না, বরং এ ঘরে শুলেই নিউমোনিয়া ঘটবার সম্ভাবনা আছে। কবুতরি পরিবেশন করছিল, খিলখিল করে হেসে উঠল। শিবসদয় কটমট করে তাকিয়ে বললেন, মালিকের সামনে হাসছিস? তোর সহবত নেই? কবুতরি হাসি থামালো বটে, তার চোখে মুখে কিন্তু চাপা কৌতুক উপচে পড়তে লাগলো। রাত্রি 8:30টার সময় কাছারি বাড়ি থেকে বেরুলাম। কবুতরি দাঁড়িয়ে রইল। শিবসদয় লণ্ঠন নিয়ে আমার আগে আগে চললেন। হলধর আরেকটি লণ্ঠন নিয়ে পিছনে চলল। আকাশে এক ফালি চাঁদ আছে, কনকনে ঠান্ডা, কিন্তু হাওয়া নেই। কোত ঘরে পৌঁছালাম। দরজা জানালা খোলা রয়েছে। ঘরে বোধহয় ধূপধুনো দিয়েছিল, এখনো একটু গন্ধ লেগে আছে। তক্তপোষের উপর বিছানা পাতা, লেপ, বালিশ সব আছে। এক কোণে গেলাস ঢাকা জলের কুঁজো। হলধর ধূর্ত চোখে আমার পানে চেয়ে বলল, সব ঠিক আছে বাবু?
বুড়োটা সব জানে, সব বোঝে, বেশি কথা কয় না। টর্চ, সিগারেটের টিন, হাতঘড়ি বালিশের পাশে রাখলাম। ঘরের চারিদিকে একবার তাকিয়ে বললাম, সব ঠিক আছে, তোমরা এবার যাও। জানালাটা আপাতত খোলা থাক, পরে বন্ধ করব। দরজা ভেজিয়ে দিয়ে যেও। শিবসদা একটু খুঁতখুত করলেন, তারপর লণ্ঠন নিয়ে বাইরে গেলেন। জানালাটা খোলা, তার ভেতর দিয়ে চৌকস খানিকটা দৃশ্য দেখা যাচ্ছে। আমি গিয়ে জানালাটা পরীক্ষা করলাম। জানালায় ছিটকিনি আছে, ভিতর থেকে বন্ধ করা যায়। পাল্লা দুটো নেড়ে দেখলাম, সচল আছে, দরকার হলে বন্ধ করা যাবে। ফিরে এসে বিছানায় বসলাম। তড়িবৎ করে সিগারেট ধরাতে গিয়েও লক্ষ্য করলাম আলোটা আস্তে আস্তে নিভে আসছে। তেল ফুরিয়ে গেল নাকি? তা তো হবার কথা নয়। সমস্ত রাত জ্বলবে বলে হলদা লণ্ঠনে তেল ভরে দিয়েছে, তবে আলোটা দপদপ করল না, কমতে কমতে নীল হয়ে নিভে গেল, যেন কেউ কল ঘুরিয়ে নিভিয়ে দিলে। ঘর অন্ধকার, জানালা দিয়ে কেবল বাইরের ফিকে জ্যোৎস্না দেখা যাচ্ছে। আমি মনটাকে শক্ত করে নিয়ে আবার সিগারেট ধরাতে গেলাম। ক্যাচ করে একটা শব্দ হলো। চোখ তুলে দেখি লোহার দরজা আস্তে আস্তে খুলে যাচ্ছে। তারপর কানের কাছে শুনতে পেলাম খিস খিস হাসির শব্দ। ধড়মড়িয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। হাসি কিন্তু বন্ধ হলো না। কানের কাছে খিসখিস শব্দ চলতে লাগলো। এবার আর ঝাউ পাতার শব্দ বলে ভুল করবার উপায় নেই। হাসি বটে, একটা অসভ্য অশ্লীল হাসি। আমার গা ঘিন ঘিন তো করলই, উপরন্তু শির দ্বারা শিরশির করে উঠল। কতটা ভয়, কতটা ঘেন্না বলতে পারবো না, তবে ভূত আছে। বিল্লি সাহেব চাষাদের অলীক কল্পনা নয়। ভূতের সঙ্গে গা শোকাশুকি আমার নতুন নয়, জানি ভয় পেলেই বিপদ। আমি জোর করে নিজেকে শক্ত করে নিলাম। তারপর সিগারেট ধরালাম। নিভে যাওয়া লণ্ঠনটা নেড়ে দেখলাম তাতে তেল ভরা রয়েছে। লণ্ঠন আবার জ্বালালাম। লোহার দরজা টেনে আবার বন্ধ করলাম। তারপর খোলা জানালাটা বন্ধ করে ছিটকিনি লাগিয়ে দিলাম। দেখি এবার কি হয়। ইতিমধ্যে হাসি থেমে গিয়েছিল। আমি বিছানায় এসে বসলাম। লণ্ঠন আর নিভল না। কিছুক্ষণ পরে আর এক রকমের শব্দ কানে আসতে লাগলো। এ শব্দ খুব মৃদু, যেন একটা কুকুর নিঃশ্বাস টেনে টেনে কি শুঁকছে আর ঘরময় ঘুরে বেড়াচ্ছে। বদ্ধ ঘরে সিগারেটের ধোঁয়া তাল পাকাচ্ছিল। হঠাৎ মনে হলো প্রেতটা সে গন্ধ শুঁকছে নাকি। হয়তো যখন বেঁচে ছিল খুব সিগারেট খেত। একটা অত্যন্ত দুষ্ট প্রকৃতির অতৃপ্ত ক্ষুধিত প্রেতাত্মা এখানে আছে, সন্দেহ নেই। কিন্তু প্রেতাত্মাদের শরীর ধারণ করার ক্ষমতা থাকলেও দৈহিক অনিষ্ট করার ক্ষমতা বেশি নেই। সিগারেট শেষ করে ফেলে দিলাম। ঘড়িতে দেখলাম 9টা বেজে গেছে। এই পরিবেশের মধ্যে যদিও ঘুম সুদূর পড়া হতো, তবু লেপ গায়ে দিয়ে শুয়ে পড়লাম। খট! ঘাড় ফিরিয়ে দেখি জানালার ছিটকিনি খুলে গেছে। পাল্লা দুটো আস্তে আস্তে খুলছে, সঙ্গে সঙ্গে দরজার কপাটও। উঠে বসলাম। অমনি কানের কাছে খিসখিস হাসি। গায়ে কাঁটা দিয়ে উঠল।
টর্চ হাতে নিয়ে ঘরের বাইরে গেলাম। দোরের সামনে পায়চারি করতে লাগলাম। কি করা যায়? জানলা দরজা বন্ধ করে লাভ নেই। যতবার বন্ধ করব ততবার খুলে যাবে। সারা রাত দরজা জানলা খোলা থাকলে নির্ঘাত নিউমোনিয়া কিংবা প্লুরিসি। ফিরে যাব? ফিরে গেলে তো শিবসদায় মাথা নেড়ে বলবেন আমি আগেই বলেছিলাম। কবুতরই খিলখিল করে হাসবে। না, তার চেয়ে যেমন করে হোক এই ঘরেই রাত কাটাতে হবে। যাক প্রাণ থাক মান। ঘরে গিয়ে আপাদ মস্তক লেপ মুড়ি দিয়ে শুলাম। শুয়ে শুয়ে শুনছি ঘরের মধ্যে একটা অদৃশ্য প্রাণী ঘুরে বেড়াচ্ছে। তার খসখস পায়ের শব্দ, কখনো কানের কাছে জঘন্য অশ্লীল হাসি। একবার গপ গপ শব্দে লেপ থেকে মুন্ডু বার করে দেখি ঘরের কোণে কুঁজোটা কাত হয়ে পড়েছে। গপ গপ শব্দে জল বেরুচ্ছে। আমি আবার লেপ মুড়ি দিলাম। ঘণ্টাখানেক কেটে গেল। ভূতের সংসর্গ অনেকটা গা সওয়া হয়ে এসেছে। এইভাবে যদি রাতটা কেটে যায় মন্দ হবে না। বোধহয় একটু তন্দ্রাও এসেছিল। হঠাৎ চমকে উঠলাম। ছোট মালিক। মাথা বার করে দেখি কবুতরি। এতক্ষণ ভূতের কার্যকলাপ দেখে যা হয়নি, এবার তাই হলো। বুকটা ধড়াস করে উঠল। আমি কনুয়ে ভর দিয়ে উঠে বসলাম। তুমি? তোমার এখানে কি দরকার? লণ্ঠনের আলোয় কবুতরির দাঁত ঝকঝক করে উঠল। সে বলল, ছোট মালিককে দেখতে এলাম। আমার গলাটা বুঝে এলো। বললাম, তোমার কি ভূতের ভয় নেই? কবুতরি খিলখিল করে হাসল। এখানে চাপা সুরে কথা বলার দরকার নেই। বলল, মালিক কাছে থাকলে ভূতের ভয় কিসের? এই সময় চোখে পড়ল কবুতরের পিছনে ঘরের দরজা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। ও কি, ও কি বলে আমি লাফিয়ে বিছানা থেকে নামলাম। তারপর এক বিশ্রী কাণ্ড। কবুতরি হঠাৎ চিৎকার করে মাটিতে পড়ে গেল। আমি সম্মোহিত হয়ে দেখছি সে উঠবার চেষ্টা করছে, কিন্তু উঠতে পারছে না। প্রাণপণে শুধু চেঁচাচ্ছে, যেন একটা অদৃশ্য মূর্তির সঙ্গে সে ধস্তাধস্তি করছে। তার গায়ের কাপড় আলুথালু হয়ে যাচ্ছে। আমি আর থাকতে পারলাম না। এই অবস্থায় কি করা উচিত ছিল জানি না। আমি কিন্তু ঘর থেকে ছুটে বেরিয়ে এলাম। দরজা তখনও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। পাছে বন্ধ হয়ে যায় এই ভয়েই বোধহয় পালিয়ে এলাম। বাইরে এসে দেখি একটা লোক ছুটতে ছুটতে এদিকে আসছে। হলধর কাছেই কোথাও ঘাপটি মেরেছিল। কবুতরি চিৎকার শুনতে পেয়েছে। হলধর এখানে কেন, এ প্রশ্ন তখন মনে আসেনি। পরে বুঝেছিলাম হলধর কবুতরিকে কোদ ঘরে পৌঁছে দিতে এসেছিল। তারপর ঘরে ফিরিয়ে নিয়ে যাবার জন্য কাছে বসে অপেক্ষা করছিল। কি হয়েছে, কি হয়েছে বাবু? হলধর হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ালো। আমি কি বলবো? দরজার দিকে শুধু আঙুল দেখিয়ে বললাম, কবুতরি। দরজা তখন বন্ধ হয়ে গেছে। ভেতর থেকে কবুতরি চিৎকার আর গোঙানির শব্দ আসছে। হলধর দরজার উপর ঝাঁপিয়ে পড়ল। আমিও গেলাম। যে দরজা বন্ধ রাখা যেত না, সে দরজা এখন আর খোলা যাচ্ছে না। দুজনে ধরে টানতে লাগলাম। অতি কষ্টে একটু একটু করে দরজা খুলল। দেখি লণ্ঠনটা উল্টে গিয়ে দপদপ করছে। কবুতরি লণ্ঠনের কাছে মাটিতে গড়াগড়ি খাচ্ছিল। আমরা ঢুকতেই সে যেন ছাড়া পেল। তার চুল এলোমেলো, কাপড় ছিঁড়ে গেছে,
পাগলের মতো চেহারা। সে উঠে চিৎকার করতে করতে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল। হলধর তার পিছনে পিছনে ছুটল। আমি কি করব ভাবছি, কানের কাছে সেই অসভ্য বেয়ারা হাসি শুনতে পেলাম। আমিও ছুটলাম। এই সময় ইলেকট্রিক বাতি কয়েকবার চিরিক মারিয়া জ্বলিয়া উঠিল। এতক্ষণ অন্ধকারের পর তীব্র আলোকে বড়দার মুখ ফ্যাকাশে দেখাইল। সে আলোর দিকে একবার চোখ তুলিয়া নীরস স্বরে বলিল, এই গল্প। হিরণময়বাবু আমাদের একটি করিয়া সিগারেট দিলেন, নিজে একটি ধরাইলেন, বলিলেন, খাসা গল্প, শুধু ভূত নয়, রসও আছে। তবে আলো নিবে না গেলে এতটা জমতো কিনা বলা যায় না। বলিয়া হো হো করিয়া হাসিয়া উঠিলেন।